প্রিয় দর্শক, বন্ধ্যাত্বে এন্ডোস্কোপিক সার্জারি এই বিষয়টি নিয়ে অনেকের মাঝে রয়েছে সংশয়, ভয়, আতঙ্ক এবং অনেক অনেক জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাগুলোর উত্তর নিয়ে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা চলে এসেছি আজকে আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন একজন অনারেবল গেস্ট, এবং তিনি হচ্ছেন ডাক্তার নাতাশা তিলোত্তমা, কনসালটেন্ট অবস্টেট্রিক্স, গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, আজগর আলী হাসপাতাল। আপনারা কিন্তু আপনাদের সেই জিজ্ঞাসাগুলো আমাদেরকে সরাসরি ফোন করে করতে পারেন, এবং সেই ফোন নম্বরগুলো হচ্ছে 83325098, 833275 এই নম্বরে। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। এন্ডোস্কোপিক সার্জারির কথা বলছি। অ্যাকচুয়ালি কোন কোন আসলে সার্জারিগুলো আমরা এই বন্ধ্যাত্বে এন্ডোস্কোপিক আসলে অপারেশনের ক্ষেত্রে কোন কোন ইয়েগুলো প্রসিডিউরগুলো করে থাকি? আচ্ছা, তো বন্ধ্যাত্ব তো আসলে দিন দিন আমাদের একটা প্রবলেম হিসেবেই সৃষ্টি হচ্ছে। প্রতি 8জন কাপলের মধ্যে একজন কাপলই দেখা যাচ্ছে আমাদের বন্ধ্যাত্বের শিকার। রাইট। তো প্রথমত তো আমরা আসলে ট্রিটমেন্ট শুরু করি কিছু কাউন্সিলিং দিয়ে, কিছু ডায়েট ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলে ওষুধ বা ইনজেকশন দিয়ে শুরু করছি। কিন্তু তারপর দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপিক সার্জারি দরকার হয়ে যাচ্ছে। এন্ডোস্কোপি বলা হচ্ছে এখানে আমরা দু ধরনের এন্ডোস্কোপি করে থাকি, একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি আর একটা হচ্ছে হিস্টোস্কোপি। ল্যাপ্রোস্কোপিটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই, যেটা হচ্ছে যে এখানটা আমরা পেটে কয়েকটি ফুটা করি বা ছিদ্র করি, এর মধ্যে একটি ফুটা মেইনলি যেটা নাভির কাছে সাধারণত থাকে, সেটি দিয়ে আমরা ল্যাপ্রোস্কোপটা ঢুকাই। তো ওই ল্যাপ্রোস্কোপটা হচ্ছে আমাদের একটা ক্যামেরা এবং একটা মনিটরের সাথে হচ্ছে সংযুক্ত থাকে, এবং পেটের মধ্যে আমরা গ্যাস দিই, কার্বন ডাইঅক্সাইড। এতে পেটটা ফুলে যায় এবং আমরা পেটের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ মানে অর্গান আছে, ইউটেরাস, ওভারি, টিউব এবং পেট ভিতরে সার্বিক অবস্থাটা আমরা মনিটর অনেক মানে বড় আকারে দেখতে পারি। এতে হচ্ছে ছোটোখাটো কোনো খুঁত থাকলে অনেক সময় আমাদের চোখে চলে আসে, যেটা আমার খালি চোখে অপারেশনে আসে না, এবং যেই প্রবলেম পাই সেই অনুসারে আমরা তখন ট্রিটমেন্টটা করে থাকি। আর হিস্টোস্কোপিটা আমরা করছি হচ্ছে গিয়ে এখানটা আমাদের কাটা ছেঁড়া খুব বেশি দরকার নেই। সেটা আমরা করি হচ্ছে যে আমাদের মাসিকের রাস্তা দিয়ে এবং জ্বরের মুখ, যেটাকে সার্ভিক্স বলি, সেখান দিয়ে আরেকটা ইনস্ট্রুমেন্ট ঢুকাই, সেটাকে আমরা বলি হিস্টোস্কোপ। তো ইউট্রাসটার ক্যাভিটিটাকে ফোলানোর জন্য আমরা ভিতরে ইউজ করি হচ্ছে গিয়ে স্যালাইন জাতীয় মানে পদার্থ। আর হচ্ছে এই হিস্টোস্কোপ যে এটাও হচ্ছে একটা মানে ক্যামেরা এবং মনিটরের সাথে যুক্ত থাকে, এবং ওটার সাহায্যে আমরা ভিতরেরটা দেখি, মানে জ্বরের ভিতরেরটা দেখে সেই অনুসারেও হচ্ছে ট্রিটমেন্ট করে থাকি। অনেক সময় আমরা বন্ধ্যাত্বে ল্যাপ্রোস্কোপি বা হিস্টোস্কোপি দুটোই একসাথে করে থাকি। না, এই জন্যই জানতে চাচ্ছিলাম যে আমার নেক্সট কোয়েশ্চেন যে আমরা মানে হিস্টোস্কোপ কখন করব আর এন্ডোস্কোপিক মানে ল্যাপ্রোস্কোপিক সার্জারি কখন করব বা অপশন আমরা যে কোনো আমরা তো প্রথমত ইন্ডিকেশন অনুসারেই যাব। তো প্রথমে হচ্ছে যে আমরা সাধারণত এই এন্ডোস্কোপিক সার্জারিগুলো জাস্ট মেনস্ট্রুয়েশনের পরপর করি। হ্যাঁ, মেনস্ট্রুয়েশনের হচ্ছে গিয়ে 7ম থেকে 10ম দিনের মধ্যে করে ফেলি। আর হচ্ছে কি বলে, আর ইন্ডিকেশন অনুসারে আমরা যে সার্জারিতে যাই, যেরকম যখন আমরা অনেক সময় ডায়াগনস্টিক পারপাসে যাচ্ছি, অনেক সময় কোনো ডিজিজ আগে থেকে আইডিয়া করছি যে পিসিও আছে, এন্ডোমেট্রিওসিস আছে বা টিউবার ব্লক চিন্তা করছি। হিস্টোস্কোপির ক্ষেত্রে আমরা অনেক সময় পলি বা মায়ামা বা কোনো ধরনের ক্যাভিটির প্রবলেম আছে এরকম চিন্তা করছি, সেইভাবে আমরা মানে ইন্ডিকেশন হলেই তখন আমরা সার্জারির কথা বলে থাকি। ওকে, সেক্ষেত্রে ইনফার্টিলিটির কথা বলছি আমরা, মানে একটা হিউজ একটা টার্ম যে ইনফার্টিলিটির আসলে অনেক ধরনের কজ থাকতে পারে। তো এটা ডায়াগনস্টিক পারপাস এবং ট্রিটমেন্ট বোথ পারপাসে এন্ডোস্কোপিক সার্জারিটা আপনারা অ্যাকচুয়ালি একটা কাপলকে কখন বলে থাকেন বা কতদিন পরে বলে থাকি? এটা হচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে যে ধরেন 6 সাইকেল বা 6 সাইকেল পর্যন্ত ট্রিটমেন্ট দিলাম, মেডিকেল ট্রিটমেন্ট দিলাম, বা আগেও হচ্ছে মানে আদার কাউন্সিলিং সবই চলেছে, কিন্তু তারপর একটা কাপল হচ্ছে গিয়ে মানে কনসিভ করছে না, তখন আমরা অনেক সময় হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে বলে থাকি যে আমরা ডায়াগনস্টিক মানে ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপি দুটোই করতে পারি অনেক সময়, যে কোনো ত্রুটি আছে নাকি। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে যে যখন আমি ডেফিনেটলি হব যে কোনো একটা ডিজিজ প্রসেসের কারণে এটা হচ্ছে না, তখন আমি সেই ক্ষেত্রে হয়তো তারা আগে 3 সাইকেলের পরে আমি বলতে পারি যে না, আমরা মানে সার্জারির দিকে যাই।
ওকে, এটা আসলে মানুষের মাঝে অনেক ধরনের ট্যাবু থাকে বাংলাদেশে। তার মধ্যে এটা একটা যে হ্যাঁ, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করছি, তো যখনই ল্যাপারোস্কোপির কথা বলা হয়েছে দেখা যায় যে ওই কাপল আর ভয়ে বা আতঙ্কে হয় গাইনোকোলজিস্ট চেঞ্জ করে ফেলেন অথবা আর ডক্টরের কাছেই যাওয়া বন্ধ হ্যাঁ, করে হ্যাঁ। থাকেন। এ বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমার মতামত হচ্ছে যে একটা কাপল আসলে প্রথমেই তাকে কিন্তু আমরা কখনোই বলি না যে তোমার ল্যাপারোস্কোপি লাগবে। ল্যাপারোস্কোপি যাকে লাগবে মানে যার লাগবে তাকেই বলা হয়। হ্যাঁ, যখন আমি হয়তো আমার মানে ওষুধ বা ইঞ্জেকশন ট্রিটমেন্টে মানে পজিটিভ ফল পাচ্ছি না, যেখানে আমি অন্য কোনো প্যাথোলজি চিন্তা করছি, সেখানটাই আমরা তখন গিয়ে বলি যে ল্যাপারোস্কোপি লাগবে। হয়তো অনেক সময় হ্যাঁ মানে গাইনোকোলজিস্ট চেঞ্জ করছে বা কিছু করছে, সেই ক্ষেত্রে দেখা যাবে হয়তো তাকে মানে ভবিষ্যতে যেতে হতে পারে, কারণ যার হয়তো এগ ফুটছে বাট হচ্ছে গিয়ে কনসিভ হচ্ছে না, সিমেন্ট অ্যানালাইসিস হাজবেন্ডে ভালো আছে, তো তখন আমরা হয়তো চিন্তা করছি তার একটা টিউবার ব্লক থাকতে পারে। তো ব্লকের সাথে অন্যান্য আরও কোনো প্যাথোলজি আছে না, মানে ব্লকের কারণ হিসাবে যে কোনো ইনফেকশন এইটা আমরা দেখতে পাবো এন্ডোস্কোপির মানে ল্যাপারোস্কোপির মাধ্যমে। রাইট। তো এরকম একটা আমরা চিন্তা করি যে কেন হচ্ছে না, তার তো সবই ভালো আছে বা আনএক্সপ্লেইন যেগুলো, যে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তখন আমরা বলি যে একটা এন্ডোস্কোপিক সার্জারি করলে আমরা মানে ল্যাপারোস্কোপি করলে আমরা বুঝতে পারবো বা হিস্ট্রোস্কোপি করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি এটা করার পরে আসলে সাকসেস রেটটা কতটুকু? ল্যাপারোস্কোপি সার্জারি আসলে এক একটা সার্জারিতে এক 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 রকম। রকম। হ্যাঁ, যেরকম মানে সাকসেস রেট বলতে গিয়ে এটা হচ্ছে সাকসেস রেট না, এটা হচ্ছে একটু কি বলে একটু সাহায্য করে। হ্যাঁ, যে যে আমরা ওভুলেশন ড্রাগ দিচ্ছি বা পরবর্তী যে ট্রিটমেন্ট দিচ্ছি সেটাকে একটু আগিয়ে নিতে সাহায্য করে। হ্যাঁ, যেটা হয়তো টিউবার ব্লক থাকলে অনেক সময় পেডিটিউবাল অ্যাডেশন করে খুলে দিলাম, সেটা আমাকে তখন ওই এক্সটাকেই তখন মানে টিউবটাকে পিক করতে, টিউবে মানে ঢুকতে সাহায্য করছে। বা এন্ডোমেট্রিওসিসের যে ইনফ্লামেটরি প্রসেস থাকে, তখন ওইখানে আমরা যে কাজটা করছি তখন ওইখানে ইনফ্লামেটরি প্রসেসটা কমে যাচ্ছে, তখন আমাদেরকে এটা একটু সাহায্য করছে। এটা মানে আমি বলবো না যে সাকসেস রেট এইভাবে আগাচ্ছে, কিন্তু এটা আচ্ছা, আমাকে আচ্ছা। সাহায্যকারী হিসেবে করছে। হেল্প করছে Okay. পরবর্তী চিকিৎসাতে। তবে ইনভেরিয়েবলি একটা টার্ম আমরা জানি যে ডিজিজ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হ্যাঁ। এটার ক্ষেত্রে তো ইনফার্টিলিটি আমরা দেখেই থাকি, এবং এই রোগের ক্ষেত্রে আসলে এন্ডোস্কোপিক সার্জারিটা কতটুকু হেল্পফুল? আচ্ছা, পলিসিস্টিক ওভারির আগে একটু ডিজিজ প্রসেসটা আমি বলি, মানে ছোট করে যেটা, যে পলিসিস্টিক ওভারি যারা যারা পলিসিস্টিক ওভারিতে যারা ভুগেন তাদের হচ্ছে যে নিয়মিত হচ্ছে গিয়ে আমাদের ডিমটা ফুটে না। হ্যাঁ, Menstruationটা irregular থাকে। হ্যাঁ ইরেগুলার থাকে, এর জন্যই। তারপরে এদের শরীরে হচ্ছে টেস্টোস্টেরনের মাত্রা মাত্রাটা মানে বেশি থাকে। পুরুষ হরমোনের মাত্রাটা একটু বেশি থাকে, আদার অন্যান্য কিছু হরমোনের ইমব্যালেন্স থাকে, এবং এই যে পুরুষ হরমোনের মাত্রাটা ওভারিতেও বেশি থাকে। যখন আমরা ওভারির দিকে তাকাই তখন আমরা দেখবো যে ওভারিটা সাইজে বড় হয়ে যাচ্ছে, কারণ ওর ডিমটা যেগুলো ফুটছে না সেগুলো হচ্ছে যে ছোট ছোট সিস্টের ফর্ম করছে চারিদিকে, এবং ওভারির বাইরে যে লেয়ারটা আছে সেগুলো মানে মোটা হয়ে যাচ্ছে, থিক হয়ে যাচ্ছে। আচ্ছা। এবং ওভারির মানে মধ্যকার হচ্ছে যে পুরুষ হরমোনের মাত্রাটা একটু বেশি থাকে, ঠিক আছে। তো এখন পলিসিস্টিকে আমরা প্রথমেই কিন্তু বলি না যে তাকে সার্জারিতে আসছে। আচ্ছা। পলিসিস্টিকে আমরা বেশিরভাগ পলিসিস্টিক পেশেন্টই দেখা যায় যে ওবেস থাকে, তাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে বলছি। নেক্সট হচ্ছে তাদের হচ্ছে কিছু মেডিকেশন দিই, হ্যাঁ মেডিকেশন দিচ্ছি বা ইনজেকশন দিচ্ছি। যখন দেখছি যে এই মেডিকেশনগুলো বা ইনজেকশনগুলো কাজ করছে না, বা অনেক সময় মেডিকেশন একটা অ্যাডভার্স এফেক্ট আছে যেটা খুবই ভয়াবহ, যেটা ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম বলি, আচ্ছা, এটা আচ্ছা। খুবই খারাপ, এরকম একটা চান্স থাকে, তখন সেই রোগীদেরকে আমরা হচ্ছে যে সার্জারি অ্যাডভাইস করে থাকি। ওকে, সো আমরা কথা বলছিলাম যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে, এবং হ্যাঁ। এই ডিজিজটা নিয়ে আরেকটু ডিটেলস কথা বলতে চাই, কারণ বাংলাদেশে অনেক বেশি রেট এটার, ওয়ার্ল্ড ওয়াইডে বেশি হচ্ছে এখন। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো একটা ব্রেকের পরে। দর্শক, আপনারা দেখছিলেন আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পর্দা। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা, এবং আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন ডক্টর নাতাশা তিলোত্তমা, কনসালটেন্ট অবস্টেট্রিক্স গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, আজগর আলী হাসপাতাল। এবং আমরা কথা বলছিলাম এন্ডোস্কোপিক সার্জারি ইন ইনফার্টিলিটি, এটা নিয়ে। আমরা ছিলাম হচ্ছে পিসিওএস এর আসলে ট্রিটমেন্টের ওখানে। তো ট্রিটমেন্ট ব্যবস্থায় যেহেতু এন্ডোস্কোপিক সার্জারির কথা বলা হচ্ছে, এন্ডোস্কোপিক সার্জারিতে আপনারা কি দেখেন পিসিওএস এর ক্ষেত্রে? আমরা সাধারণত থেকে ল্যাপারোস্কোপি করে থাকি বা অ্যাডভাইস করে থাকি। এখানটায় যখন আমরা দেখি যে একটা ওভারিটা সাধারণত দেখি যে আমরা সাইজে বড় হয়ে গেছে, ওর আচ্ছা। মানে পুরো ওয়ালের দিকে ছোট ছোট সিস্টেম মতো দেখা যায়।
তো আমাদের এখানটায় আমি আগেই বলেছি যে ওভারিতে কি হচ্ছে যে ছোট ছোট সিস্ট ফর্ম হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের যে ডিম্বাণুগুলো ফুটে নাই সেই ডিম্বাণুগুলো থাকছে। এই সিস্টের পানি বা ওভারিয়ান এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণ আমাদের অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনটা থাকছে। এই অ্যান্ড্রোজেনটা কমিয়ে দিতে পারলে আমাদের হচ্ছে যে ওভুলেশনটা অনেকটা ফিরে আসে, বা মানে আমাদের ওষুধপত্রগুলো ভালো মতো কাজ করে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমার লক্ষ্য। তখন আমরা করি যে ওভারিয়ান ড্রিলার আছে, একটা ছোট নিডেলার বলছে সুইয়ের মধ্যে একটা জিনিস, ওইটা দিয়ে ওভারিগুলোকে ড্রিল করি এবং যেখানে ড্রিল করি সেই জায়গাগুলো ছোট ছোট করে পুড়িয়ে দিই, যাকে বলে আমরা কটারাইজেশন। তো এটা হচ্ছে আমরা ওভারি ভেদে সাধারণত 4 থেকে 8টা করি, মানে সাইজের উপর ডিপেন্ড করে এটা করি। এটা মানে করার সময় আমাদের একটু কশাস থাকতে হয় যাতে ওভারির আবার কোনো ক্ষতি না হয়ে হয়। যায়, রাইট। আসলে আর এটা তো আমরা দেখলাম ওভারি, আর ফেলোপিয়ান টিউবের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক সার্জারিতে কি দেখি? আচ্ছা, ফেলোপিয়ান টিউব হচ্ছে এটা তো একটা কমন ব্যাপার যে যখনই আমাদের প্রেগন্যান্সি আসে না, ওষুধ দেওয়ার পর সব কিছু ঠিক আছে, আমাদের মাথায় প্রথমেই একটা চিন্তা আসে যে এই টিউবটা কেমন আছে। হ্যাঁ, তখনই আসলে মেইনলি আমরা ডায়াগনস্টিক লেপ্রোস্কোপির কথা বলে থাকি। তো ফেলোপিয়ান টিউবের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে হচ্ছে যে প্রথমে যে টিউবটা কেমন আছে। হ্যাঁ, টিউবটার আমাদের মানে টিউব আর ওভারি মানে ডিম্বাশয় এর মধ্যে যে একটা নর্মাল রিলেশন আছে, এটা সে মেনটেন করতে পারছে নাকি, একটা স্ট্রাকচার দেখলাম। এছাড়া কখনো টিউবে হচ্ছে টিউবের প্যাটেন্সি, যেটা হচ্ছে টিউবটা খোলা আছে নাকি সেটা দেখি। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা জ্বরের মধ্যে ডাই দিই, ডাইটা টিউব দিয়ে যখন চলে আসে সেটা হচ্ছে তখন প্যাটেন্সিটা বুঝায়। তো এই ডাইটার ফ্লোটা দেখলে আমরা বুঝি যে এর ফ্লোটা ভালো নাকি খারাপ। কখনো হয়তো ডাইটা আসছে কিন্তু ফোটা 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 করে আসছে, এই টিউবটাকে আমরা তখন আসলে হয়তো হেলদি টিউব বলবো না। যেটা ফ্লোটা স্প্লেসটা ফ্রিভাবে আসবে তখন আমরা বলবো যে এটা হেলদি টিউব, এটা দিয়ে এই টিউবে কোনো অসুবিধা নেই। তারপর অনেক সময় ইনফেকশন হয়ে থাকে টিউবে। তো টিউবে হচ্ছে গিয়ে ইনফেকশন হলে দেখা যায় টিউবটা ফুলে গেছে, টিউবের ভিতরে পানি জমে আছে, টিউবটা রেড হয়ে আছে। হ্যাঁ, এই সাইন অফ ইনফেকশন। তো ইনফেক্টেড টিউবেও হচ্ছে কখনো হেলদি প্রেগনেন্সি আসে না, আইদার একটুপিক হয়। আবার যদি কখনো মানে দেখা যায় যে আইভিএফ করেও আমরা প্রেগনেন্সি দিয়েছি, এই ইনফেক্টেড টিউবে যে পানি টানি জমে থাকে, এখানে টক্সিন থাকে, সেগুলো দেখা যায় মানে বাচ্চাগুলোকে মানে ভ্রূণগুলোকে নষ্ট করে দেয়। তো এই একটা হচ্ছে প্যাটার্নস দেখছি, টিউবের কন্ডিশন দেখছি, আর এই যে মানে যারা আইভিএফে চলে যাচ্ছে বা আইভিএফে ভ্রূণ মানে স্থাপন করে, তার আগে উচিত যে তাদের টিউবটাকে কেটে দেওয়া, মানে মানে ইউটারাস থেকে সরিয়ে দেওয়া। তাহলে হচ্ছে ওই টক্সিনগুলো গিয়ে বাচ্চাটাকে নষ্ট করতে পারবে না। কারণ আইভিএফ এ আমাদের টিউবের রোল নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন এইভাবে যাওয়া উচিত। ওকে, আমরা কথা বলছিলাম খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আমাদের একজন ফোন করেছেন, একজন কলার, তার ফোনটি নিতে চাই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাইছিলাম। শিওর। ম্যাম, আমার একটা এই ইনফার্টিলিটি সমস্যা, মানে এটা আমার মানে আমার ওয়াইফের না, আমার সমস্যাটা। কিন্তু আমার এই শুক্রাণু বের হয় না। শুক্রাণুটা বের হয় না। ওই আমার যখন অন্ডকোষ থেকে পরীক্ষা করছিল পানি দিয়ে, আমার অন্ডকোষে আছে শুক্রাণু, বাট বের হচ্ছে না। এটার জন্য আমি কি ট্রিটমেন্ট করতে পারি? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যে তার মানে যেটা বলছি, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। আরেকটা প্রশ্ন, সেটা হলো এই ইসের থেকে আপনার এই ফার্ট, এটা কি বলে, রোগটা যদি কি বলে, আপনার কি হয়েছে সেটাই বলেন, আপনার রোগ বলতে হবে না। না ওই ম্যাডামকে বলতে চাইছেন যে ফিস্টুলার থেকে কি এই ধরনের কোনো সমস্যা হতে পারে কি? অ্যানাল ফিস্টুলা। অ্যানাল ফিস্টুলা থেকে এটা কিছু না, কিন্তু এটা হচ্ছে শুক্রাণুর নিজের দোষ। যেটা তিনি বলছেন যে শুক্রাণুটা তার বার হচ্ছে না, তার মানে হচ্ছে তার হচ্ছে যে শুক্রাণু যে ডাকটা দিয়ে বার হচ্ছে, মানে যে নালীটা দিয়ে বার হচ্ছে, সেই নালীতে কোথাও ব্লক আছে। হ্যাঁ, তো নালীতে ব্লক আছে। তো এটা হচ্ছে যে এখন যাদের এই ধরনের ব্লক থাকে, অনেক সময় কিছু সার্জারি আছে, তারা হচ্ছে যে এই সার্জারির দিকে যেতে পারে, কিন্তু অনেক সময় সার্জারি তো কাজ হয় না। এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে তার হচ্ছে যে ওই শুক্রাণু হচ্ছে যে আমরা টেস্টিস বা ইপিডিডাইমিস, যেটা মানে অন্ডকোষ থাকে, ওখান থেকে কালেক্ট করা হয়, কিছু প্রক্রিয়া আছে। তারপরে তাকে আইভিএফ টেকনিকে যেতে হবে, যেখানটায় হচ্ছে তার ওয়াইফের হচ্ছে কি ডিম্বাণু সংগ্রহ করে তার শুক্রাণুটিকে হচ্ছে যে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। তাকে বলা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনসারশন। তাকে ওই টেকনিকে গেলে সে ভালো করবেন। ওকে,
আর যিনি ফোন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তিনি মানে আমি অবশ্যই তার প্রশংসাই করব, কারণ একটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা লোক ফোন করে যদি বলে যে হ্যাঁ, হ্যাঁ। আমার সমস্যা, হ্যাঁ। এটা বলার মতো আসলে সাহস এবং উদারতা খুব কম কম। মানুষেরই মানে থাকে। এখন আগে আমরা ভাবতাম যে খালি ইনফার্টিলিটিটা মানেই হচ্ছে মেয়েদের, right? এখন তো মানে হচ্ছে একটা মেয়ে 35%, পুরুষ হচ্ছে 35%, দুজনে মিলিয়ে হচ্ছে আরো 10% আনএক্সপ্লেইন, বাকিটা এক্স্যাক্টলি। হ্যাঁ আর আদার কজ এটা আছে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম যে একটা মেয়ের সমস্যাই মনে করা হয় যে বন্ধাত্বের ক্ষেত্রে মেইন, বাট পুরুষও যে সমানভাবে এতে দায়ী দায়ী হতে থাকতে পারে পারে, এটা হ্যাঁ। অনেকেই হয়তো জানে না। যাই হোক, আমরা কথা বলছিলাম এই এন্ডোস্কোপিক সার্জারি নিয়ে। এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আপনারা এন্ডোস্কোপিক সার্জারি মানে কি রোল প্লে করে থাকে বা কি করে থাকেন আপনারা? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস আগে রোগটা সম্বন্ধে আগে বলি। হ্যাঁ। এখানটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসের মধ্যে যেটা আমরা দেখি যে আমাদের জ্বরের ভিতরে যে লাইনিং, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, সেটা তো জ্বরের ভিতরে থাকবে, কিন্তু এটা জ্বরের ভিতরে না থেকে এটা আমাদের পেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছোট 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 ছোটভাবে থাকে, যেটাকে বলি আমরা একটোপিক, মানে তার মানে সঠিক স্থানে সে নাই। নাই। তো প্রত্যেকটা আমাদের যখন মেনস্ট্রুয়েশন হয় তখন হচ্ছে যে আমাদের মেনস্ট্রুয়েশনের রক্ত বাইরে বার হচ্ছে, এবং ভিতরে যে পেটের ভিতরে ছড়িয়ে আছে ওভারি, টিউব, আমাদের পাউচ অফ ডগলাস বা মানে খাদ্যনালী বা এর উপর, সেখানেও হচ্ছে এখানে ব্লিডিং হচ্ছে। তো এই ব্লিডিংগুলো তো বের হতে পারছে না। এটা ব্লিডিং বার হতে পারছে না, পেটের ভিতরে এই ব্লিডিংগুলো মানে হচ্ছে দেখে একটা পেটের যে নর্মাল এনভায়রনমেন্টটা সেটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যেটা মানে এটা অনেক বড় ব্যাপার, কি চেঞ্জ হচ্ছে কেমিক্যাল, এগুলো তো বলে বুঝিয়ে না। Okay. নেক্সট হচ্ছে ওভারিতে যখন ব্লিডিং হচ্ছে এটা চকলেট সিস্ট ফর্ম করছে, এবং ক্রনিক এরকম ব্লিডিং হতে হতে মানে হচ্ছে যে inflammation-টা ইনফ্লামেশন হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে Exactly. ওভারি, টিউব, ইউটেরাস, হ্যাঁ গার্ডটা সব মিলে জড়িয়ে আছে, অ্যাডিশন তৈরি করছে, টিউব ওভারি রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেইন মানে কারণ এন্ডোমেট্রিওসিসের আপনি প্যাথোজেনেসিসটা বললেন, বাট এটার ক্ষেত্রে আপনারা ল্যাপারোস্কোপিক সার্জারিতে হ্যাঁ। কি করেন সেই প্রশ্নের উত্তরটা নিব, কিন্তু আরেকজন দর্শক চলে এসেছেন, আচ্ছা। তার প্রশ্নটি নিতে চাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটা ডাক্তারের কাছে প্রশ্ন করতে চাচ্ছি। প্লিজ করুন। আচ্ছা, আমি বিয়ে করেছি 2017 জুনে আর কি। হ্যাঁ, তো এর মধ্যে মানে আমি ঢাকায় থাকি, আমার ওয়াইফ কোনো প্রেগনেন্ট হচ্ছিল না আর কি। তো আমি ডাক্তার দেখিয়েছি, ওর যা যা পরীক্ষা করার করেছে, কিন্তু ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই, আপনারা ওয়েট করুন, ওর একটু ওয়েট কমাতে বলেছিলেন আর কি, ওর কোনো সমস্যা পায়নি। তো কিছুদিন গত যখন আমাদের করোনা খুব মানে ইফেক্ট করছিল, তখন ইয়েতে আর কি হঠাৎ ওর মানে ওই অনেকদিন পিরিয়ড বন্ধ ছিল, প্রায় 10-12 দিন। তো আমার নিয়ারেস্ট একটা ডাক্তার দেখিয়েছি আমার হসপিটালে। তো ওনারা আমাকে মানে এক্সরে করাতে বলছিলেন, এর মধ্যে টেস্ট দিয়েছিলেন কয়েকটা, এর মধ্যে মানে ওর প্রেগনেন্সি উঠে এসেছিল আর কি, ঠিক আছে। তো পরবর্তীতে আমাকে এক্সরে করতে বলছিল, মানে এক্সরে না কি, হ্যাঁ এক্সরে আর কি। এটা করার পর আল্ট্রাসাউন্ড, এরপর দেখা গেল ওর একটোপিক প্রেগনেন্সি আর কি। হ্যাঁ, তো ওকে ডাক্তার বললো মানে ইমার্জেন্সি মানে করার জন্য, অপারেশন করার জন্য আর কি। অপারেশন করেছি, করার পর মানে একটা টিউব কেটে ফেলে দেওয়া হয়েছে রাইট সাইডে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এরপর আবার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছে, ডাক্তার বলেছেন সবকিছু ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখন কনফিউজড আর কি, ওর ইন ফিউচারে কোনো প্রেগনেন্সি হবে কিনা, কিংবা আমি কি পরামর্শ পেতে পারি আপনাদের কাছ থেকে আর কি, ঠিক আছে, এইটাই মূলত। আচ্ছা, আর এখন হচ্ছে যে তার একটা একটোপিক প্রেগনেন্সি চলে আসলো, মানে তার মেইন কনসার্ন হচ্ছে তার আরেকটা মানে ফার্দার প্রেগনেন্সি আসবে নাকি। এখানে Hello? প্রথম, হ্যালো শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ। হ্যাঁ, তো এখন আপনাদের একটোপিকটা কবে হয়েছিল? এটা গত বছর এপ্রিলে একটোপিক। হ্যাঁ, তারপরে কি আপনারা ট্রাই করছেন বা? আমি ট্রাই করছি, আমাকে 6 মাস পরে ট্রাই করতে বলেছেন, আমি এখন ট্রাই করছি আর কি। সাউন্ডটা মনে হয় শুনতে আমরা পাচ্ছি না আপনার কথা। যাই হোক, যতটুকু আমরা শুনেছি সেখান থেকেই তার জন্য কি সলিউশন? আচ্ছা, তার জন্য সলিউশনটা হচ্ছে যে নেক্সট প্রেগনেন্সি আসার আগে তাকে অবশ্যই হচ্ছে যে আরেকটা টিউব তার ভালো আছে নাকি এইটা আগে একটু কনফার্ম হয়ে নিতে হবে। এটা সে একটা ল্যাপারোস্কোপির মাধ্যমে মানে কনফার্ম হতে পারে, বা আমাদের হিস্টেরোসালফিনোগ্রাম যে এক্সরেটা আছে সেটার মাধ্যমেও কনফার্ম হতে পারে। তারপরে তার উপর ডিপেন্ড করবে, এছাড়া তার ওভারিয়ান রিজার্ভ কেমন আছে বা ওভারিতে অন্য কোনো সমস্যা আছে নাকি, সেই অনুসারে তার যে বিশেষজ্ঞ বা যে আছে সে ট্রিটমেন্ট দিলে আশা করি একটা টিউব ভালো থাকলে সে
কনসিভ করতে কনসেপ্ট পারবে। করতে পারবে হোপফুলি। যাই হোক, যিনি ফোন করেছেন তিনি হয়তো এর সদুত্তর পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত, কারণ আমাকে নিতে হচ্ছে আরেকটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি। দর্শক আমাদের সাথে ছিলেন, আশা করবো আপনারা সাথেই থাকবেন। দর্শক, বন্ধ্যাত্বে আসলে এন্ডোস্কোপিক সার্জারির রোল কি? স্পেশালি আমরা কথা বলছিলাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস নিয়ে। সেই জায়গায় আবারও চলে আসলাম। আমার সাথে যিনি ছিলেন তিনি রয়েছেন ডক্টর নাতাশা তিলোত্তমা, কনসালটেন্ট অবস্টেট্রিক্স, গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, আজগর আলী হাসপাতাল। এন্ডোমেট্রিওসিসে আপনারা আসলে মানে কি দেখে থাকেন? আসলে এই রোগটার ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি আর বা কি দেখে থাকেন সেই অনুযায়ী? মাইল্ড ফর্ম এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, যেটা অনেক সময় ওষুধে কাজ করছে সেখানে আমাদের হচ্ছে ল্যাপ্রোস্কোপির আমাদের দরকার নেই, মানে ওষুধ দেওয়ার পর সে কনসিভ করে গেছে। কিন্তু অনেক সময় হচ্ছে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের জন্য, যে কনসিভ করছে না সে কেন, হ্যাঁ, যে তার সিমটম কথা শুনে মনে হচ্ছে যে তার এন্ডোমেট্রিওসিস হতে পারে, তখন ডায়াগনোসিসের জন্য আমরা করে থাকি এন্ডোমেট্রিওসিস। নেক্সট হচ্ছে যে চকলেট সিস্ট থাকলে করে থাকি। আর আমরা যখন পেলভিক অ্যাডিশন মানে ইউটারাস ওভারি সব জড়িয়ে আছে সেগুলো চিন্তা করি তখন এন্ডোমেট্রিওসিস করে থাকি। তো এক্ষেত্রে যখন আমরা এন্ডোমেট্রিওসিস মানে ল্যাপ্রোস্কোপিটা দিয়ে দেখছি, তখন আমরা পেটে যে বললাম যে একটোপিক এন্ডোমেট্রিয়াম থাকে, মানে এন্ডোমেট্রিয়ামগুলো ছড়িয়ে ছড়িয়ে থাকে যে, তো সেইগুলা হচ্ছে যে আমরা করে দিই, ওই এন্ডোমেট্রিয়ামগুলোকে ডিস্ট্রয় করি, মানে পুড়িয়ে পুড়িয়ে নষ্ট করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে যে যখন অ্যাডিশন থাকে আমরা অ্যাডিশনগুলো যদি ছাড়ানোর চেষ্টা করি, ছাড়িয়ে হচ্ছে টিউব ওভারে যে রিলেশন থাকে সেটা মানে ঠিক করার চেষ্টা করা হয়ে থাকে। কারণ টিউব ওভারের রিলেশনটা ঠিক করলে অনেক সময় দেখা যায় যে আমরা যদি ওভুলেশন ইনজেকশন দেই তাহলে পেশেন্টটা তখন কনসিভ করে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আচ্ছা। অনেক সময় টিউবের চারিদিকে একটু অ্যাডিশন থাকে, যেটা বলি পেরিটিউবাল অ্যাডিশন, যার জন্য একটু ব্লক মনে হয়, তখন হচ্ছে ওই অ্যাডিশনগুলো ছাড়ালেও একটু মানে আমাদের টিউবটা প্যাটেন্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে যে এন্ডোমেট্রিওমা বা মানে চকলেট সিস্ট যেটা বলি, কমনলি যেটা আমরা এন্ডোমেট্রিওসিস বুঝি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে চকলেট সিস্টেক্টমি করতে চাই। তো চকলেট সিস্ট সাধারণত আমরা যখন সিস্টেক্টমি করি সেটা হচ্ছে যে সিস্টে যখন মানে 3 সেন্টিমিটার সাইজের উপরে থাকে তখনই আমরা অপারেশন করি। আচ্ছা। আর এখানে একটু বলে দিতে চাচ্ছি, এই ওভারিতে অপারেশন করার আগে আমাদের খুব একটু মানে যেহেতু আমরা ইনফার্টিলিটি আমাদের ব্যাপারই হচ্ছে যে তাকে ফার্দার প্রেগনেন্সি দেওয়া, তো ওভারির এগের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হয়, অবশ্যই। যাতে মানে এন্ডোমেট্রিয়াম মানে সিস্ট অপারেশন করতে গিয়ে তার ওভারির মানে এগ মানে ডিম কমে না যায় বা ওভারি অতিরিক্ত মানে ডিস্ট্রাকশন না হয়। এর জন্য মানে এই মানে চকলেট সিস্ট অপারেশনের আগে আমাদের অবশ্যই ওই আমাদের পেশেন্টের কি পরিমাণ এগ আছে এটা একটু সম্বন্ধে নিশ্চিত হয়ে সেইভাবে অ্যাপ্রোচে যাওয়া উচিত। অবশ্যই। আর সেই সাথে আমাদের একজন দর্শকেরও ফোন চলে এসেছে, ফোনটি নিতে চাই। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি। প্লিজ বলুন। জি, আমি আসলে বলতে চাচ্ছি যে আমার বিয়ে হয়েছে 8 বছর, তো আমি এখনো কনসিভ করতে পারতেছি না। মানে মেনস্ট্রুয়েশন অনিয়মিত, বাট ডক্টরের কাছে গেছিলাম, টেস্ট করছি, কিন্তু দুজনেরই কোনো সমস্যা ধরা পড়ে নাই। তো এখন কি করতে পারি? আচ্ছা, এক্ষেত্রে তো আসলে এতটুকুন শর্ট হিস্ট্রিতে কিছু বোঝা যাবে না। তো এটা হচ্ছে মানে তার ওজন কেমন, কত বছর, 8 বছর না 1 বছর? এটা 8 বছর। 8 বছর, হ্যাঁ, ফোনটি কেটে গিয়েছে। হ্যাঁ 8 বছর, হ্যাঁ। তাহলে তার তো অনেক দিন ধরে ইনফার্টিলিটির ব্যাপার আছে। তার বললাম যে এক্স কেমন আছে মানে হিস্ট্রি নিতে হবে তাদের দুজনারই, যে কোনো ফ্যাক্টর পাওয়া যায় নাকি, তারপর হচ্ছে গিয়ে তাদের ডিম্বাণুর পরিমাণ কেমন আছে, ওভারিতে পিসু বা অন্য কিছু আছে নাকি, বা যেহেতু অলরেডি তারা ডক্টর দেখিয়েছে হ্যাঁ। এবং তারা মানে ডক্টর বলেছে তাদের কোনো সমস্যা নাই, সেজন্য বুঝতে পারছে না কি করবে কি তারা। করবে। এই ক্ষেত্রে সে একটা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি করতে পারে, যদি না করে থাকে যে টিউব দেখতে পারে যে টিউবের কোনো ব্যাপার আছে নাকি। আর আদারওয়াইজ আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির ক্ষেত্রে অনেক সময় ডাইরেক্টলি আমরা বলে থাকি আইইউআই করতে, বা তাতেও যদি 3 সাইকেলে না হয় আইভিএফ সাইকেলে সে চলে যেতে পারে। আচ্ছা, অবশ্যই। আসলে ওই যে আইওএফ বা আইভিএফ এটার ক্ষেত্রে আসলে অনেকেই অনেক ধরনের আবারও সেই ট্যাবু চলে আসে বাংলাদেশের ক্ষেত্রে, বাট এটাও যে একটা খুব সুন্দর একটা প্রসিডিউর বা এখান থেকেও যে আমরা অনেক অ্যাডভান্টেজ পেতে পারি, এটা আসলে আপনারা যখন এরকম করে বলবেন তখন ডেফিনেটলি মানুষজন আরো বেশি ইন্সপিরেশন পাবে। আমরা কথা বলছিলাম হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি নিয়ে, এবার একটু হিস্টেরোস্কোপি নিয়ে আমি একটু জানতে চাই, এই প্রসিডিউরটা কখন করেন আপনারা? আচ্ছা, হিস্টেরোস্কোপি প্রসিডিউরটা সাধারণত এটা আমরা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর হিসাবেই করে থাকি। ওই যে আমি আগে বললাম যে কোনো ডায়াগনোসিস আমরা ল্যাপ্রোস্কোপি হিস্টেরোস্কোপি দুটো একসাথে করে থাকি।
তো যখন ডায়াগনস্টিক পারপাসে ঢুকছি তখন আমি দেখছি যে ইউটারাসের ক্যাভিটিটা কেমন আছে, ক্যাভিটির শেপে কোনো চেঞ্জ আছে নাকি, হ্যাঁ ইউটারাসের রুমটা কেমন, তারপর হচ্ছে যে এখানটার এন্ডোমেট্রিয়ামের প্যাটার্নটা কেমন, এন্ডোমেট্রিয়াম প্যাটার্ন অনেক কিছু আমাদের বলে, আর হচ্ছে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে নাকি, হ্যাঁ সেটা করে থাকি। আর এই সার্জারিগুলো আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা করে থাকি হচ্ছে গিয়ে জাস্ট আফটার মিনিস্ট্রেশন, মানে ডে 8 to day 10 মধ্যে, মানে মাসিকের 7ম থেকে 10ম দিনের মধ্যে আমরা এই টেস্টগুলো করে থাকি। আচ্ছা। তো এর মধ্যে যদি আমরা কখনো কোনো প্যাথোলজি পাই সেই অনুসারে তখন আমরা ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, মানে এন্ডোস্কোপিক সার্জারির আসলে রোল বা ভূমিকা বা বেনিফিট সেটা নিয়ে কথা বললাম, একটু ডিসঅ্যাডভান্টেজও জানতে চাই। সবকিছুরই তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ তো রয়েছে। এন্ডোস্কোপিক যেহেতু অপারেশন, হ্যাঁ প্রথমেই আমাদের চিন্তা করতে হবে একটা অপারেশন যেতে গেলে যে তাকে অর্গান করতে হবে, এটা একটা তো অ্যাসিডিক হ্যাজার্ড, একটু হ্যাজার্ডের মধ্যে যায়। তারপর হচ্ছে আমরা এখানটায় যখন পোর্টগুলো করি অনেক সময় তখন হচ্ছে আমাদের ইন্টারনাল, তখন তো আমরা মানে ইন্টারনাল অর্গানগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। আমরা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছিলাম, আরো আসলে ডিটেইলস আমি শুনবো, কিন্তু একটি কল চলে এসেছে, ফোনটি নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি খন্দকার আজিজুল হক, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন যে আমরা বিয়ে করছি প্রায় 10 বছরের কাছাকাছি। ডাক্তার দেখাইছি, ডাক্তার আঞ্জুমান, ডাক্তার দেখেছি, চট্টগ্রামও দেখাচ্ছি, কিন্তু ইঞ্জেকশনও দিচ্ছিল, ইঞ্জেকশন নিচ্ছি। তারপর আমার ওয়াইফের কিছু ফার্টিলিটি মানে পার্সেন্টেজ কিছু কম আসছে। আচ্ছা, আর সমস্যা আমার তার কি ডিম্বাণুর সংখ্যা কম আসছে? না, দুজনেরই সমস্যা আছে বলছেন। হ্যাঁ হ্যাঁ, জি, আমার ওয়াইফ যে ফার্টিলিটি কম, আর আমারও মানে শুক্রাণুর 50% আছে। আচ্ছা, তাহলে আসলে এখানটা যেটা আমরা কি ব্যবস্থা নিতে পারি? সেই ক্ষেত্রে আসলে ডিম্বাণুর সংখ্যা কম বলছে, কত কম, হ্যাঁ তো তার উপর যেতে আমাদের হচ্ছে গিয়ে মানে এটাতে আগাতে হবে। আর শুক্রাণু 50% বলতে তো না, শুক্রাণুর একটা ভাগ আছে, কনসেন্ট্রেশন, তারপর মরফোলজি, নর্মাল মরফোলজি, তারপর হচ্ছে কি বলে মর্টিলিটি, সব কিছুর উপর ডিপেন্ড করে। তো এখন সে আইইউআই যাবে নাকি আইভিএফে যাবে, হ্যাঁ তার টিউব খোলা থাকলে সে আইইউআই যেতে পারবে, আদারওয়াইজ যদি টিউব বন্ধ থাকে তখন তাকে আইভিএফটাই হয়তো চুজ করতে হবে। আচ্ছা, তো এটা আসলে তার যে মানে তার স্পেশালিস্ট বা যে আছে সে তাকে বুঝিয়ে বলতে পারবে। আচ্ছা, ওকে, মানে তাদের জন্য আসলে ট্রিটমেন্ট রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, হতাশার কিছু নেই। যখন আমি বলবো যে কারো ডিম্বাণু আর শুক্রাণু আছে তাদের জন্য হতাশার কিছু নেই, তারা একটু মানে ধৈর্য ধরলে তাদের বাচ্চা ইনশাল্লাহ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এছাড়া আমরা বিদেশে দেখি যে স্পার্ম ডোনেশন হয় সেখানে, বাংলাদেশে তো আর সেটা আমাদের রিলিজিয়াস পারপাসে নেই। তো donation। যাদের রয়েছে অলরেডি তারা তো আসলে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে তারা স্টিল আশাবাদী হতে পারে। আমরা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছিলাম, সেই জায়গায় চলে আসি। যেটা বলছি যে একটা অপারেশন যেটা আমাদের হচ্ছে ইনজুরি হতে পারে, যেটা আমাদের গাট ইনজুরি হতে পারে, তারপরে ভেসেল ইনজুরি হতে পারে, তারপর সবচেয়ে বেশি যেটা হয় আমাদের মানে কটারি মানে বার্ন ইনজুরি হয়ে যায়, কারণ এখানে আমরা বার্নটা খুব মানে কটারি করে খুব বেশি কাজ করি, সেটা হতে পারে, তা ব্লিডিং হতে পারে। এইগুলো হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ। অপারেশনের পরবর্তীতে অনেক সময় গ্যাসটা আমরা পুরোপুরি বের না করে দিলে হচ্ছে শোল্ডার পেইন বা পেটে অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করে। আবার আমরা যখন গ্যাসটা ইন্ট্রোডিউস করি অনেক সময় দেখা যায় সেটা আমাদের এমফাইসিমা মানে পেটের ভিতর না গিয়ে হয়তো সারাউন্ডিং স্ট্রাকচারে চলে যাচ্ছে, যে চামড়ার ভিতরে বেরোতে, তখন এমফাইসিমা সার্জিক্যাল এমফাইসিমা তৈরি হতে পারে। আর হিস্টোস্কোপির ক্ষেত্রে হচ্ছে যখন আমরা করি তখন মানে আমাদের ইউট্রাইন পারফোরেশনের খুব মানে একটা চান্স থাকে, এর জন্য এটা কেয়ারফুলি করতে হয়। আর আরও এই হিস্টোস্কোপির অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, যে আমরা এখানে যেহেতু বললাম যে স্যালাইন ইউজ করছি, এটা কতটা ইউজ করবো, বেশিক্ষণ ইউজ করলে আমাদের ওই পালমারি ইডিমা মানে লাংসে পানি চলে আসা, হ্যাঁ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হ্যাঁ তারপর এই টাইপের যে মানে হাইপোনাট্রিমিয়া, যেগুলো ইমব্যালেন্সের যে ব্যাপারগুলো থাকে সেগুলো হতে পারে। আর ইউট্রাইন পারফোরেশন তো আছে, বা ইউট্রাসের সাথে তার সারাউন্ডিং করে কিছুতে ইনজুরি হতে পারে। ইন অ্যাডিশন আমি বলতে পারি যে কস্ট বেনিফিট বা কস্টটাও তো একটা ব্যাপার, কাপলের জন্য ব্যাপার। এখন আমি বলবো যে কস্টটা আসলে এখন ওরকম না, মানে যতটা চিন্তা করে একটা কাপল বা কিছু সেই তুলনায় হ্যাঁ কস্টটা সেরকম না, কারণ একটা অনেক সময় বললাম যে এটা আমাদেরকে অনেক আমাদের ট্রিটমেন্টে হেল্প করছে, হ্যাঁ তো সেই তুলনায় যে এটা যখন আমি যদি ল্যাপারোস্কোপি হেল্পটা নেই
সেটা আর তারপরে যদি তার একটা বেবি আসে সেটা সেটা আসলে কষ্ট অনেক 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 বড় একটা ব্যাপার। ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শ্রাবণ্য। ইয়েস, দর্শক, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম সেখানে অবশ্যই আপনাদেরকে একটু হলেও আমরা সাহায্য করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। কারণ বন্ধ্যাত্ব একটা বাবা মার জন্য কত বড় অভিশাপ হতে পারে সেটা আমরা আমাদের সমাজ ব্যবস্থায় দেখতেই পারি, জানতেই পারি। তো সেখান থেকে আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থাই রয়েছে, তার মধ্যে থেকে একটি হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি। তো সেখান থেকে আমি বলবো যে এটারও আসলে সকল ধরনের উপায় রয়েছে। শেষ পর্যন্ত আমরা হতাশ না হয়ে যদি লেগে থাকি বা সঠিক জায়গায় যাই তাহলে কিন্তু সেই ট্রিটমেন্টও হওয়া পসিবল। এবং আমি বিশ্বাস করি পৃথিবীর সকল বাবা মা যেন বন্ধ্যাত্ব থেকে মুক্ত হন, খুব সুন্দর একটা হাসি এবং খুশি যুক্ত হেলদি একটা বেবি পান, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।